এরপরে আপনারা দেখেছেন যে এটা ভোটকে জাদুঘরে পাঠানো হলো। আসলে আমরা এই 16 বছরে অনেক মানুষ গুম হয়েছে, গুপ্ত হত্যার শিকার হয়েছে, বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছে। আইনের শাসন তখন জাদুঘরে পাঠানো হয়েছে। সবচেয়ে অমানবিক কি জানেন? এটা কি কখনো আপনারা পর্যালোচনা করেছেন? করেন? 16টি বছর হাজার হাজার নেতাকর্মী যে কোর্ট বিল্ডিংয়ে হাজিরা দিতে হয়েছে, তাদের বউ বাচ্চারা কি খেতে পেরেছিল? তাদের মা বাবারা কি চিকিৎসা পেয়েছিল? দুধ পেয়েছিল ছোট বাচ্চাটা? কখনো এগুলো পর্যালোচনা করেন? ওই পরিবারটা কিভাবে চলেছিল? এই লোকগুলো কি বিএনপি ছেড়ে অন্য দলে গিয়েছে? অন্য দলে যায়নি, কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আদর্শ তাদের মধ্যে ছিল, আছে, এই জন্য তারা অন্য দলে যায়নি। আমাদেরকে তো অনেক লোভ দেখানো হয়েছিল। আমাকে 21 সালে যখন মেয়র ইলেকশন করা হলো, আমাকে বলা যে একটা নিউট্রাল ইলেকশন হবে। ঠিক নির্বাচনের 7 দিন আগে পাল্টে গেল রূপ। আমাকে ধরে নিয়ে গিয়ে বলা হলো, আপনি ভালো মানুষ, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি আমাদের দলে যোগ দেবেন, তাহলে আপনি মেয়র হয়ে যান। আমি তো সেদিন মেয়র হতে পারতাম। আমি নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করলাম যেদিন আমি হেরেছি। কারণ কেন আমি, অনেকেই মনে করে যে ভাই ডাক্তার সাদাতকে মেয়র করে দিল কেন, এটা অনেকেই প্রশ্ন করে, কিন্তু আনসার অনেকেই জানে না। হয়তো টকশোতে বসে বসে আমরা অনেক কথা বলে ফেলি, আনসারটা সবার জানা উচিত বলে আমি মনে করি, এবং এটা আজকে আমি দিচ্ছি। সেদিন হয়েছিল, আমি যখন আমাকে রেজাল্ট শিটটা দেওয়া হলো, অনেকে মনে করছে হ্যাঁ রেজাল্ট শিট টিভিতে যখন সেখানে দিয়ে দিল ডাক্তার শাহাদাত এত ভোটে হেরে গেল। স্বাভাবিকভাবে কেউ আর নির্বাচনের রেজাল্ট নিতে কেউ যায় না, কিন্তু আমি ব্যতিক্রম ছিলাম। কারণ আমাকে বলা হলো 3 দিন আগে আমার হাইকমান্ড থেকে যে তুমি নির্বাচন থেকে সরে যাও, কারণ এটা কারচুপির নির্বাচন হবে। আমি বলেছিলাম আমি সরে যাব না, আমি দেখে ছাড়বো তারা কতটুকু কারচুপি করতে চায়। এবং সেদিন আমি কিন্তু আমার সিদ্ধান্তে সেদিন আমি বলছি আমি নির্বাচন করে দেব। এবং আমি তাদের বিরুদ্ধে যেদিন নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করলাম, নির্বাচনের মামলার মূল কারণ হচ্ছে ইভিএমে ভোট হয়েছে। আমি যেদিন রেজাল্ট আমাকে দিতে চাচ্ছিল না, আমি রেজাল্ট নিলাম এবং দেখলাম সব হাতে লিখে লিখে আমাকে হারানো হয়েছে। কোনো ধরনের ইভিএমের প্রিন্টেড কপি দেওয়া হয়নি। এবং সেদিন সাংবাদিকে, সব অনেক সাংবাদিক এখানে আছে, আমি কি বলেছিলাম সেদিন? বলেছিলাম যে দেখুন, এখানে নির্বাচনী ফলাফলটা কোনো ইভিএমের কোনো প্রিন্টেড কপি নেই। একটা আগরাতে শপিং করতে গেলে তো একটা প্রিন্টেড কপি দেওয়া হয়, কিন্তু ইভিএমের আপনি করবেন মেশিনে ভোট, দিবেন হাতে রেজাল্ট। এই জায়গায় গিয়ে আমি মামলা করেছি নির্বাচনী ট্রাইব্যুনালে, এবং সমস্ত নিয়ম নীতি মেনে 1 মাস এখানকার নির্বাচন কমিশনকে সুযোগ দিয়ে বৈধভাবে আমি বললাম 1 মাস আমাকে প্রিন্টেড কপিগুলো দিবেন। দিতে পারেনি। কেন দিতে পারেনি জানেন? নির্বাচনের দিন ডিজিএফআই সমস্ত ইভিএমের মেশিন, বোর্ড, কার্ডগুলো তারা জ্বালিয়ে দিয়েছে, এই জন্য দিতে পারেনি। এই মামলা করার কারণে আবারও সেই মেহেদি এবং তার ওই সাঙ্গপাঙ্গরা সেদিন আমাকে মেডিকেল, আমি নিজের যে হসপিটাল, আমি যে ডাক্তারি করছিলাম, সব আমি রুগী দেখছিলাম, ওই রুগী দেখা অবস্থায় আমাকে চারিদিকে ঘেরাও করে গ্রেপ্তার করে প্রায় 6 মাস আমাকে জেলে রাখলো, শুধু এই মামলাটা করার কারণে। কাজে এরকম শুধু আমি নয়, আমার মতো এরকম শত শত হাজারো হাজারো নেতাকর্মী এই মামলা হামলার শিকার হয়েছে, কিন্তু তারা কেউ আওয়ামী লীগে যোগ দেয়নি। এবং আজকে আমি স্বাগত জানি আমার ভাইদেরকে। আমরা হয়তো বা 16 বছর কষ্ট করেছি, আমরা মামলা হামলা শিকার হয়েছি, নির্যাতন, অনেক কিছু শিকার হয়েছে, কিন্তু আমরা শেখ হাসিনাকে হয়তো আমরা হারাতে পারিনি। কিন্তু সেটা আমার যুবক ভাইরা করেছে, আমার ছাত্র ভাইরা করেছে, এটাও আমাদের স্বীকার করতে হবে। এটা স্বীকার করতে কোনো বাধা নেই, কারণ তারা যে সাহস নিয়ে এগিয়ে গেছে, হয়তো আমাদের মধ্যে সেই সাহসটা হারিয়ে গেছে, আমরা সেই সাহসের জায়গায় হয়তো আমরা যেতে পারি, সেটা আমাদেরকে স্বীকার করতে। হ্যাঁ, তারেক রহমান সম্বন্ধে আমি যেটা বলছিলাম, আরাফাত রহমান সম্বন্ধে যেটা বলছি, বেগম খালেদা জিয়াকে আমি খুব কাছ থেকে দেখেছি, কারণ ওই সেই ওনার কাছে 86-87 সাল থেকেই কিন্তু ওনার সাথে আমি খুব কাছে রাজনীতি করছিলাম। 1/11 কথা মনে আছে? শেখ হাসিনা
হাতে মেহেদি রাঙিয়ে রাতের অন্ধকারে পালিয়ে গেলেন ওনার ছেলে জয়ের কাছে আমেরিকাতে, যখন বলা হলো -2 ফর্মুলা বাস্তবায়নের জন্য আপনাকে বিদেশ চলে যেতে হবে। উনি দেশের কথা চিন্তা করেনি যেভাবে এখন আওয়ামী লীগের নেতাকর্মীদের কথা চিন্তা না করে পালিয়ে গেছে। কিন্তু আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে যখন বলা হলো যে আপনিও আপনার 2 ছেলে তারেক রহমানের কিন্তু তখন পিঠ ভেঙে ফেলেছে, কম্প্রেশন ফ্র্যাকচার হয়ে গেছে, বার্টেব্রা 7 এবং 8। আপনারা জানেন এই জায়গায় যদি কম্প্রেশন ফ্র্যাকচার হয় কি হয়, 2 পা প্যারালাইসিস হয়ে যায়, অনেক সময় আরও উপরে হলে 2 হাতে প্যারালাইসিস হয়ে যায়। সেই মুহূর্তে ওনার ছেলে, ওনার রক্ত অন্যকে হলে বলতে ঠিক আছে আমার ছেলেকে নিয়ে তাড়াতাড়ি আমি সৌদি আরবে চলে যাই। ওনার বলা হলো যে সৌদি আরবের জন্য আপনার বিমান রেডি আছে। কিন্তু সেদিন ওই আপসহীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কি বলেছিলেন? বলেছিলেন বাইরের চিকিৎসার আমার কোনো দরকার নেই, বাংলাদেশের চিকিৎসকে আমার জন্য যথেষ্ট। এই বাংলাদেশেই আমি যদি বাঁচি এখানেই বাঁচবো, মরলেই বাংলাদেশে মরব। এটাই আমার প্রথম বাংলাদেশ, এটাই আমার শেষ বাংলাদেশ। এই কথাটা সেদিন উনি বলেছেন, যার কারণে -2 ফর্মুলা বাস্তবায়ন হয়নি। এটাই হচ্ছে আপসহীনতা, এবং সেই গুণটা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিল এবং আছে। আপোষ করেনি দেখেই বিদেশে যেতে পারেনি, আপোষ করলে অনেক আগে বিদেশ চলে যেতে পারত। আজকে তারেক রহমান সম্বন্ধে কথা হচ্ছে, আরাফাত রহমান যেটা বলছিলাম, তারেক রহমান এই যে 24শে আগস্ট, আপনার জুলাই আগস্টের পরে একটা কার্টুন মনে আছে? ওনাকে নিয়ে একটা কার্টুন করা হয়েছিল। উনি কি বলেছিলেন? এতদিন পরে বাংলাদেশে সমস্ত দল মত তাদের মতের স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা ফিরে পেয়েছে, এটাই বলেছে তারেক রহমান সেদিন। কাজেই উনি যদি বলতেন যে আমার বিরুদ্ধে কেন তোমরা এটা করছো ওটা করছো, কই সজীব ওয়াজেদ জয়ের মতো তো বলেনি, কিংবা শেখ হাসিনার মতো তো বলেনি, কিংবা আইসিটি এক মামলার কথাও তো বলে যে এটার বিরুদ্ধে মামলাটা দাও, এটাও তো বলেনি। উনি এটাকে অভিনন্দন জানিয়েছেন। হ্যাঁ, এখনই একটা সময় এসেছে যেটা মানুষ সমালোচনা করতে পারছে, কথা বলতে পারছে। আমি যদি খারাপ হই আমার বিরুদ্ধে সমালোচনা করো। আর আরাফাত রহমান সম্বন্ধে যারা জানে না তাদেরকে আমি বলছি, যেহেতু আমি একজন স্পোর্টস মেডিসিন কনসালটেন্ট, এজ ওয়েল এজ আমি নিজে একজন খেলোয়াড় ছিলাম, ফার্স্ট ডিভিশন প্লেয়ার, এবং সিজিকেসের সাথে যুক্ত, দীর্ঘদিন কাউন্সিলর ছিলাম। এবং এই মাঠগুলো যখন হয় চট্টগ্রামের, যখন সাগরিকা স্টেডিয়ামটা হয়, সেটা ছিল বীর শ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম। এটা কিন্তু অনেকেই জানে না। এটা যে আওয়ামী লীগ বলছে জোহর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, তো জোহর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের আগে নাম কি ছিল, যেটা আরাফাত রহমান কোকো করেছিল? উনি তো চাইলে শহীদ জিয়ার নাম কিংবা তারেক রহমানের নাম কিংবা খালেদা জিয়ার নাম দিতে পারতেন। উনি সেদিন 1971-এর মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছিল সে নামটিই দিয়েছিল। সেদিন আমরা ওনার সাথে ছিলাম ওতপ্রোতভাবে। বীর শ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম নাম দেওয়া হয়েছে, সাগরিকা স্টেডিয়াম। কিন্তু তারা কি করলো, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে ওই নামটাকে পর্যন্ত তারা কেটে সেখানে জোহর আহমদ চৌধুরী স্টেডিয়াম লাগিয়ে দিল তাদের নেতা। ঠিক একইভাবে খুলনাতে কি করলো, তারেক রহমান ওই খুলনা স্টেডিয়ামের নাম দিয়েছিল বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম, আরেকজন বীরশ্রেষ্ঠের নাম। সেখানেও কেটে ওই যে একজন বলল 14 গোষ্ঠীর নাম এস্টাবলিশ করতে হবে, সেখানে শেখ নাসের স্টেডিয়াম নাম দেওয়া। এটা কারা করেছিল? এটা আরাফাত রহমানের করেছে, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান হচ্ছে। এই জিনিসগুলো আমাদেরকে পর্যালোচনা করতে হবে, এগুলিকে আমাদের স্টাডি করতে হবে। এগুলি যখন আমরা স্টাডির মধ্যে আনতে পারবো তাহলে কিন্তু আমাদের কমপ্লিট স্টাডিটা পূর্ণাঙ্গ হবে বলে আমি মনে করি। আজকে হয়তোবা আমি শুধু শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সম্বন্ধে জানলাম, কিন্তু তার নেক্সট যারা আজকে রাজনীতি করেছে অথবা করছে তাদের সম্বন্ধে যদি আমি জানলাম না, অথবা তাদের সম্বন্ধে একটা ভুল পারসেপশন নিয়ে আমি হয়তোবা আমার কথাগুলো বলছি অথবা বলার চেষ্টা করছি, এই জায়গায় দাঁড়িয়ে আমি যারা আজকে এখানে আলোচনা করেছে অথবা আলোচনা করতে পারেনি অথবা যারা শুনছে, সবাইকে আমি এটাই বলতে চাই যে অসম্ভব রিসার্চের দরকার আছে, পড়াশোনা করার দরকার আছে, এগুলো নিয়ে পড়তে হবে, জানতে হবে। ভুল একটা ধারণা নিয়ে আমরা যদি বসে, হ্যাঁ আমাদের তো অন্যায় হয়েছে, এটা আমি অস্বীকার করছি না, অন্যায় ঢালাওভাবে হয়নি। 10 জনের জন্য আপনি 100 জনকে দায়ী করা যাবে না কখনো। 5 জন অথবা 15 জনের জন্য পুরো দলটাকে আপনি দায়ী করতে পারবেন না।
কাজে ওই জায়গায় আমি মনে করছি যে আমাদের বিশ্লেষণের মধ্যে, আমাদের কথার মধ্যে, অথবা আমাদের যে আমি ধারণ করছি যেগুলো, অথবা আমি যেগুলো বিশ্বাস করছি, অথবা আমি যেগুলো পর্যালোচনা করছি, অথবা যেগুলো আমি অ্যানালাইসিস করছি, সেগুলোর মধ্যে কিছুটা ভুল আছে। এগুলো সম্বন্ধে শুধরাতে হবে এবং সঠিকভাবে আমাদেরকে ওই পথে যেতে হবে। আমি আজকে এখানে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের শাহাদাত বার্ষিকীতে আমি এখানে যারা এসেছেন সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন, মোবারকবাদ, ধন্যবাদ।